আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনার সামনে একটু আসলাম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কলিমুল্লাহ সাহেবের সম্বন্ধে দুটি কথা বলার জন্য। ওনাকে আমরা দীর্ঘদিন ধরে দেখছি টিভিতে, বিভিন্ন টক শোর মাধ্যমে উনি মানুষের কাছে খুবই পরিচিত একজন মানুষ। শেখ হাসিনার আমলেও দেখেছি উনি দেদার টক শো করে গেছেন। তখন উনি ভিসি ছিলেন ওই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের। এমনও শোনা গেছে তখন উনি অফিস করতেন ঢাকায় বসে। এরকম ক্ষমতাশালী একজন মানুষ ছিলেন উনি। আর টক শোতে জ্ঞানে ভরা অনেক কথাবার্তা বলতেন। অনেক সময় মনে হতো আমার যে বিশ্ব একজন বড় পণ্ডিত উনি। সব উনি জানেন এবং বুঝেন, এবং ভবিষ্যতের সম্বন্ধে উনি বলে দিতেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের একটা সীমাবদ্ধতা দেয়। এভরি পারসনস হ্যাভ এ লিমিটেশনস। এই লিমিটের বাইরে কেউ যেতে পারে না। এই কলিমুল্লাহ সাহেব বিভিন্ন রকম বক্তব্য দিতেন, যেটা আওয়ামী লীগের পক্ষে যেত, যেটা হাসিনা সরকারের সময়, এবং এরপরে ডক্টর ইউনূস সাহেব আসার পরে সরকারের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলতেন। সেটা একজন লোক সরকারের সমালোচনা করতে পারে, এটা গণতান্ত্রিক রীতিনীতিতে পড়ে। এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেন নাই যে ব্যক্তিগতভাবে ওনার বিরোধিতা করার জন্য, যেটা ফ্যাসিস্ট রানী শেখ হাসিনা বিগত 16 বছর করেছেন। ওনার একটু বিপক্ষে কেউ গেলে তাকে ধরে ফেলেছে, আয়নাঘরে, বন্দি শিবিরে, নাইলে গুম, খুন, হত্যা এগুলি করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলছেন যে আমার ভুল হলে আমার সমালোচনা করে। এটা উনি বক্তৃতাতেই উনি বলেছেন যে আমার যদি ভুল হয় আমার সমালোচনা করো আপনারা। তো সেই সুবাদে অনেক ইউটিউবাররা বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অনেক রকম তির্যক সমালোচনা করেন, এবং কিছু কিছু আছে ভাষা পর্যন্ত হারিয়ে ফেলেন। একটা সৌন্দর্য ভাষা, একটা ডিসেন্ট একটা ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা পর্যন্ত হারিয়ে ফেলে অনেক ইউটিউবাররা। এমনভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আক্রমণ করেন। ভাই, আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আক্রমণ করেন, ওনার অবর্তমানে একটা লোক আপনাদের, আমি বলবো না যে ভ্যাকেন্ট উইল নেভার রিমেইন ভ্যাকেন্ট, অলওয়েজ ভ্যাকেন্ট উইল বি পোর্ড বাই সামথিং। তো এই কলিমুল্লাহ সাহেবের কথাবার্তা আমি প্রথম কিন্তু শুনতাম ভালো, কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে উনি কোনো একটা বিয়ের পক্ষে কাজ করছে। আর ওনার কথাবার্তা এগুলা অনেকটা আওয়ামী লীগের কথাবার্তা, বর্তমানে আওয়ামী লীগের কথাবার্তা এবং ভারতের টিভি চ্যানেলের কথাবার্তার সাথে অনেক কিছু মিলে যায়। যেমন উনি বলেছেন কিছুদিন পূর্বে যে এই 5ই আগস্টে শেখ হাসিনা চলে আসবে এবং দেশের মধ্যে একটা বড় বোমা ফুটবে এবং এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। আমি একটু আগে বললাম যে উনি ভবিষ্যৎ বক্তার মতো ওনার কথাবার্তা শুনে উনি মনে হয় বাংলাদেশের বাবা ভাঙ্গা অথবা বাংলাদেশের নস্ট্রাডামাস। আর অনেকে ওনার সাথে যারা টক শো করতেন, যারা ওনাকে ব্যবহার করেছেন টক শোতে, তারা সরকারের, বর্তমানে ইউনূস সরকারের কঠোর সমালোচনা করছেন আফটার অ্যারেস্ট। কলিমুল্লাহ সাহেব অ্যারেস্ট হওয়ার পর থেকে ওনারা আসলে রং দেওয়ার চেষ্টা করছেন যে ডক্টর ইউনূস সাহেবের এবং ইউনূস সরকারের বিরুদ্ধে উনি সমালোচনা করেন, এই জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে। আমি ওই সমস্ত ইউটিউবারদেরকে বলবো,
আপনারা এটা বলেন, কিন্তু ওনার বিরুদ্ধে যেই মামলাগুলো হয়েছে সেগুলো তো আরো আগের, কিন্তু এখন কথা হচ্ছে ওনাকে আগে কেন গ্রেপ্তার করা হয় নাই। দেখেন, ওনাকে একটা মানুষকে, যে কোনো একজন মানুষকে গ্রেপ্তার করার জন্য যথেষ্ট প্রমাণ, এভিডেন্স, সাবুত, উর্দু হিন্দিতে বলে সাবুত, বাংলাতে বলে প্রমাণাদি, এবং ইংরেজিতে এভিডেন্স, এগুলোই বলে, এটা লাগবে। তো এটা ওনাকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের মামলার সূত্র ধরে। দুদকের মামলাতে উনি গ্রেপ্তার হয়েছেন এবং দুর্নীতির মামলাতেই উনি গ্রেপ্তার হয়েছেন। তো এখন এই কলিমুল্লাহ সাহেব যে মামলাতে গ্রেপ্তার হয়েছে সেটা হচ্ছে ওনার বিশ্ববিদ্যালয়ে ভিসি থাকাকালীন ওইখানে কনস্ট্রাকশনে উনি সরকারি বিধি বহির্ভূত উনি কনস্ট্রাকশন করিয়েছেন এবং 3 হতে 4 কোটি টাকা এরকম একটা লোপাটের মামলা দেখিয়েছেন, লোপাট করেছেন 3 কোটি থেকে 4 কোটি এরকম দুদকের যে মামলা। দেখেন, দুদকে কাউকে তো মিথ্যা মামলা দিতে পারে না। কেউ যদি চুরি করে তাইলে দুদকে একটা মিথ্যা মামলা দিবে, সত্যি মামলা দিবে। দুদক মিথ্যা মামলা দেওয়ার এখতিয়ার দুদকের, এবং দিলে ওগুলো টিকবেও না। এখন এতদিন কেন গ্রেপ্তার করেনি? এতদিন হয়তো দুদকের কাছে সে প্রমাণাদি সম্পূর্ণরূপে আসে নাই, ফুলফিল হয় নাই, যার কারণে ওনাকে গ্রেপ্তার করে নাই। এখন এগুলা দুদকে মামলা দেওয়ার পরে এখন আইনের আওতায় চলে এসে মামলা হয়েছে ওনার বিরুদ্ধে, উনি গ্রেপ্তার হয়েছে। এখন আদালতে ঠিক করবেন যে ওনার বিরুদ্ধে যে মামলা হয়েছে দুর্নীতি, সে মামলা উনি কি আসলে দুর্নীতি করেছেন না দুর্নীতি করেন না। এই মুহূর্তে আমরা ওনাকে গিলটি বলি, দোষী এটা বলতে পারবো না। এগুলা আদালতের ব্যাপার, আদালত সিদ্ধান্ত নিবে কি করবে না করবে। উনি বিজ্ঞ আইনজীবীকে কোর্টে বলেছিলেন, বিজ্ঞ আইনজীবী না, জজ সাহেবকে কোর্টে বলেছিলেন যে আমি এক কাপড়ে চলে এসেছি, এবং জজ সাহেব নাকি তখন বলেছিলেন, দেখেন দুনিয়াতে সবাই এক কাপড়ে যায়, কবরও ওই এক কাপড়ে যায়, এবং দুনিয়াতে আসার পরেই একটা কাপড় থাকে প্রথম দিন, এক কাপড়েই সবাই করে, বহু কাপড় নিয়ে কোথাও যেতে পারে না। যেমন আপনি মারা গেলে আপনাকে কবরে নিয়ে যাবে, ওই উপরে নিচে দুইটা মিলে একটা কাপড় দিয়েই আপনাকে কবরে নিয়ে যাবে। হিন্দুদের শ্মশানে নিয়ে যায় ওই কাপড় একটা মেরে পেঁচিয়ে, তারপর শ্মশানে পুরানোর জন্য নিয়ে যায়। খ্রিস্টানরাও ওইরকম, সবগুলো এরকম। তো এখন এইটা বলতে জজ সাহেব বুঝিয়েছেন যে মানুষ ভুলে যায়, মানুষের দুর্নীতি করে যে অঢেলত্ব কামাই করে, সেটা কিন্তু যে দুর্নীতি করে সে কিন্তু ভোগ করতে পারে না। সেটা আমরা আজকে দেখছি, যেমন ব্রিটেনে বাংলাদেশের অনেক মন্ত্রী, হাসিনার এবং এমপি নেতা, এরা ব্রিটেন, আমেরিকা, বিভিন্ন জায়গায়, কানাডাতে বিভিন্ন জায়গায় সম্পত্তি পাহাড় গড়েছেন। ব্রিটেনেরটা আমি পুরোপুরি এখন শুনছি, ওইখানে ব্রিটেনের যে গোয়েন্দা সংস্থা সেগুলা ক্রোক করেছে, সেগুলো আপাতত ব্যবহার করা, ভোগ করা এবং ক্রয় বিক্রয় এগুলি বন্ধ রেখেছে ব্রিটিশ সরকার। এই বাংলাদেশের দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এগুলা ওই অবস্থায় নিয়ে আসছেন ব্রিটিশ সরকারের আদেশে। আমাদের এখানে যেরকম দুদক আছে, ওইখানেও আছে এনসিসি নাকি একটা নাম আছে, আমি নামটা অ্যাব্রিভিয়েশন পুরোটা ভুলে গেছি, এখন মনে আসছে না। তো এখন দেখেন, কলিমুল্লাহ সাহেব বলছে এক কাপড়ে আসছে। তা কলিমুল্লাহ সাহেব একজন বয়স্ক মানুষ, উনি ভিসি হয়েছেন, অবশ্যই পাণ্ডিত্য আছে ওনার, কিন্তু পাণ্ডিত্য আবার যদি অতি পাণ্ডিত্যে চলে আসে তখন পরিণাম খারাপ হয়ে যায়। আর ওনাকে ইউনূস সাহেবের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন, এটার জন্য উনি গ্রেপ্তার হয় নাই। ওনাকে আবার রিমান্ডে চেয়েছিলেন পুলিশ, কিন্তু বিজ্ঞ আদালত ওনাকে রিমান্ডে দেয় নাই। বয়সের খাতিরে হতে পারে, আর ওনাকে জেলের মধ্যে খুব ভালো অবস্থায় ডিভিশন দিয়েছেন এবং খুব সুযোগ সুবিধা আরামে রাখবেন।
এটা আদালতের এখতিয়ার, আদালতের নির্দেশে এগুলো হচ্ছে, কারো এখতিয়ার নেই এটা। এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা যারা দুর্নীতি করি সেই অর্থ আমরা কামাবো, কিন্তু আমরা ভোগ করতে পারবো না। যদি আমাদের নামে থাকে সেটা আমি থাকবো জেলের মধ্যে, কারাভোগ করতে হবে আমাদেরকে, জেলের ঘানি টানতে হবে, এগুলো ভোগ করবে আমাদের যে সন্তানেরা, তারা আরামে এসে জীবন, কিন্তু আমি করতে পারবো না। এই জিনিসগুলা আমরা মনে রাখি না। আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারও দেখেছি, তখন অনেকে টাকার বান্ডিল রাস্তায় ফেলে গেছে, টাকার বান্ডিল রাস্তায় ফেলে গেছে, মসজিদে ফেলে গেছে, নানা রকম দেখেছিলাম। কিন্তু মানুষ ভুলে গেছে আমরা আসলে জন্মগতভাবে আমরা দুর্নীতিবাজ। সবাইকে বলছি না, কিন্তু বাংলাদেশের মধ্যে দুর্নীতির প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। যে সরকারে আসুক ক্ষমতা এসে তখন সব কিছু ভুলে যায় এবং দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যায়। তো এখন ডক্টর ইউনূস কোনো ব্যক্তিগত ইয়েতে এগুলা গ্রেপ্তার হয় না। দুদকের মামলায় স্বাভাবিকভাবে মামলাগুলো আগের থেকে চলমান ছিল, এবং চলমান ছিল বিদায় এই মামলাতে, এই দুদকের মামলাতে, দুর্নীতির মামলাতে উনি গ্রেপ্তার হয়েছেন। আদালত ঠিক করবে উনি আসলে দুর্নীতিবাজ নাকি দুর্নীতিবাজ না, সেটা আমি আপনার বলার কিছু না। আদালতের এখতিয়ারে চলে আসছে, সুপ্রিম রায়টা দিবে আদালতে, আদালতে ঠিক করবে উনি জেলে থাকবে না ওনার বাসায় যাবে মুক্তি পেয়ে, সেটা আদালতের রায়ের উপর নির্ভর করতে। আমরা বেঁচে থাকলে আমরা হয়তো দেখব কোনটা হয়, সেটা আদালতে কোন রায়টা দেয়। কিন্তু একটা জিনিস আমি আবার বলছি, ওনার কথাবার্তা ছিল এক পেশে, ওনার কথাবার্তা ছিল এক পেশে। আওয়ামী লীগের কথাবার্তার সাথে অনেক কিছু মিলে ভারতের কথাবার্তা, ভারতের পত্রপত্রিকা, ভারতের সরকারের আচরণের সাথে উনি এমনভাবে কথাবার্তা বলতেন যে আজগুবি কথাবার্তা উনি বলতেন। উনি 5 তারিখ শেখ হাসিনা 5ই আগস্ট চলে আসবে এবং এসে বড় একটা বোমা বিস্ফোরণ, এই হবে সেই হবে, অনেক কিছু হবে। আমরা দেখছি তো কি হয়েছে কলিমুল্লাহ সাহেব, আমরা দেখেছি বাংলাদেশে কি হয়েছে, আর তোমার কি হয়েছে সেটাও বাংলাদেশে দেখেছে। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।